তারপর ব্যাংকে গেলাম, গিয়ে ওনারা বললেন যে এফআইআর করুন, নাহলে আপনি টাকা পাবেন না। আচ্ছা, তখন আমি পুলিশ স্টেশনে গেলাম এবং থানায় গিয়ে আমি লিখিত করলাম, মানে কমপ্লেন করলাম। তার মানে আপনি যেদিন ব্যাংকে গেলেন আপনার ডকুমেন্টস নিয়ে টাকা উইথড্র করার জন্য, সেদিনই আপনি ব্যাংকে গিয়ে দেখলেন যে ওই মুহূর্তেই আপনার টাকা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, মানে আপনার ছেলে স্ত্রীর অ্যাকাউন্টে সেটা তুলে নিয়ে। তো আমি মেয়ের সঙ্গে কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। পরিস্থিতিতে ও আপনাকে নিয়ে গেছে, বলুন বলুন। কারণ ওরাও তো দেখেছে অনেক কিছু আপনার ব্যাপারে। তো এবার যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এখন আপনি যেটা বলছেন আপনার ছেলে এবং ছেলের ওয়াইফের সঙ্গে আপনার কোনো কথা নেই, তো আপনার পরিবারে তাহলে এখন আপনার বাড়ি পুরো ফাঁকা? তো এখন আপাতত ফাঁকা, এখন আমি মেয়ের কাছে আবার চলে এসেছি। তো আপনার যে বাড়ি, সেই বাড়িতে কি আপনার যে জায়গাতে আপনি থাকেন সেই জায়গা কি আপনার মানে অফিসিয়ালি কি আপনার জায়গা আপনার নামে আছে, নাকি সেটা আপনার হাজবেন্ডেরই? তো অবর্তমানে তো আপনি তার সমস্ত জিনিস তার আপনারই প্রাপ্য, কিন্তু আপনার জায়গাতে আপনার যেহেতু একটি ছেলে এবং একটি মেয়ে, তাদের জায়গাগুলো কি আপনি সমস্ত তাদের নামে কি লেখাপড়া করে দিয়েছেন? না, এখনো সেটা কিছু হয়নি, তবে প্রসেস চলছে, আমি করবো। আচ্ছা, তার মানে ওদের ভাই বোনের মধ্যেও এখন রিলেশন নেই? না না। আচ্ছা, রিলেশন নেই। যদি আপনার ছেলে তার নিজের ভুল বোঝে বা কোনো সময় যদি আপনার কাছে সে অ্যাপোলজি চায় যে আমি যা করেছি ছেড়ে দাও, তো আপনার কি ভবিষ্যতে কি প্ল্যান? আপনার ছেলের সঙ্গে একসঙ্গে থাকবেন, নাকি আপনি কি ভেবে রেখেছেন? না, আমি ওর সাথে আর থাকার আমার একসাথে ইচ্ছা নেই। যদি কোনোদিন আমার সাথে কথা বলে আমি কথা বলবো, কিন্তু একসাথে থাকা এবং টাকা পয়সার দায়িত্ব দেওয়া এটা আমি একবারই করবো, আমার ওটাই ইচ্ছা নেই। আচ্ছা, মানে কেন আপনার ইচ্ছা নেই? আর কারণ ইচ্ছা নেই মানে ওর ওপর একটা মৃত্যু ভয় আমার কাজ করে, কারণ ও তো আমার একবার গলা চেপে ধরেছিল, সেই জন্য আমি ভীষণ ভয় পাই ওকে। আর ভীষণ চিৎকার চেঁচামেচি করে, আমি যেটা একবারই সহ্য করতে পারি না। আচ্ছা, ভীষণ আপনি কিছু সাধারণ কথা বললে খুব সাধারণ কথা বলি, এত চিৎকার চেঁচামেচি করে যেগুলো আমি একদমই সহ্য করতে পারি না। মানে আপনার ওকে ভয় লাগে? আমার ভয় লাগে, হ্যাঁ। ওর সঙ্গে আর থাকতে না, আমার ইচ্ছা নেই ওদের সঙ্গে থাকতে। আচ্ছা আচ্ছা, তো আপনার মেয়ের সঙ্গে কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারি, আপনার অনুমতি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো আপনার মেয়ে যেহেতু ক্যামেরার উপরে আছে, তো একটুখানি ওর সঙ্গে আলাপ করি। হ্যাঁ, করুন। আচ্ছা আচ্ছা, তুমি যে তোমার মাকে নিয়ে গেছিলে যেদিন, তুমি কি পরিস্থিতির মধ্যে তোমার মাকে নিয়ে গেছিলে, মানে তুমি কি জিনিস দেখলে? হ্যাঁ ম্যাডাম, এই যে প্রথম থেকে যে ঘটনাটা ঘটেছে, এই সময় কিন্তু আমি চেষ্টা করেছিলাম যাতে ব্যাপারটা বাড়িতেই মিটে যায়। আমি প্রথম থেকে আমার দাদাকে একটু বিশ্বাসের জায়গাটা মনে হয় কম ছিল, যার জন্য আমার বাবা যে টাকা পয়সা রেখে গেছিল, আমি আর আমার মা যখন দায়িত্ব আমার দাদাকে হ্যান্ড ওভার করি, তখন আমার ঠাকুরই হয়তো আমাকে দিয়ে একটা ছবি তুলিয়ে রেখেছিল। আমার হাতে অস্ত্র হিসেবে বা প্রমাণ হিসেবে ম্যাডাম শুধু ওইটাই ছিল, তাছাড়া আমার হাতে আর কিছুই প্রমাণ ছিল না। জানি না কেন আমি এই ছবিটা তুলেছিলাম, তো ওইটাই আমার হাতে শেষ অস্ত্র ছিল। তো মাকে ওটা আমি নিয়েই, তো মা যখন খারাপ পরিস্থিতির মধ্যে ছিল, আমি এত দূর বাড়ি থেকে মানে কৃষ্ণনগর থেকে আমি চলে গেছিলাম চন্দননগর, একদম রাতারাতি মায়ের এই খারাপ পরিস্থিতির আভাস পেয়ে আমি বাড়ি চলে গেছি। তারপরে ওখানে গিয়ে আমি আমার দাদার সাথে কথা বলি যে এরকম কেন ঘটনা ঘটছে, মানে যদি মিটমাট করে নেওয়া যায়। তো আমাকে সে পরিষ্কার জানিয়ে দেয় যে না, মায়ের সঙ্গে কোনো রকম মিটমাট করা বা কোনো রকম সমঝোতায় আসা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং আমার যে দাদার স্ত্রী, সে আমাকে খুব বাজেভাবেই বলে যে না, এরপর থেকে আমি আর কোনো ব্যাপারে নেই। তো আমি তারপরেও মাকে বললাম যে মা, তোমার কি ইচ্ছা? আমার মা এতটাই অ্যাডজাস্টেবল মানুষ, আমার মা তখনও চায়নি যে আমার সঙ্গে আসবে বা আমাকে কোনো ব্যাপারে ইনভলভ করবে। আমাকে তখনও বলল যে ছেড়ে দে, আমি দেখে নেবো। মানে আমি তখন আমার দাদা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয়ে পড়েছিল আমার ওপরে, বললো তুই কেন এর মধ্যে ঢুকছিস, তুই চলে যা, তোর এখানে আসাটা কোনো রকম দরকার নেই, তুই কেন আমাদের ব্যাপারে কথা বলবি, তুই তোর শ্বশুর বাড়ি নিয়ে থাক, আমাদের মধ্যে কেন ঢুকছিস। এইভাবে আমার দিকে প্রচন্ড খারাপ মিসবিহেভ করে আমাকে, এমনই মানে মানসিক অবস্থা আমার খারাপ হয়ে গেছিল, আমি ওখান থেকে আবার পরের দিনই ব্যাক করি। তো আমি কোনো সলিউশন করতে পারলাম না। আমার মা তাও অ্যাডজাস্ট করার চেষ্টা করছিল ওখানে সমানে। আরো কিছুদিন পরে আমার মাকে আমি ওই রথের সময় আনার কথা ছিল, তো মা এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল মানসিক দিক থেকে, মা আমাকে কেঁদে রেঁদে ফোন করে রাতের বেলা
তখন ওরা কেউ বাড়িতে ছিল না, আমার দাদা এবং দাদার স্ত্রী বাড়িতে ছিল না। সেই সময় আমার মা আমাকে কেঁদে ফোন করে যে আমার এই এতটা খারাপ পরিস্থিতি, যেটা আমাকে মা বলতে পারেনি। এবং আরেকটা কথা ম্যাডাম, আমার মা যখন আমার সাথে কথা বলতো, ওর বাড়ির লোকেরা মানে ওর মানে স্ত্রীর যে মা উনি তো থাকতেন, উনি সব সময় আড়ি পেতে আমার মায়ের কথা শুনতো। হুম। তো উনি ওভারহিয়ার করে মেয়েকে বোধহয় জানাতো, বা আমি ঠিক জানি না ব্যাপারটা। তো আমার দাদার কানে সব খবর পৌঁছে যেত। আমি জানি না যে স্পাই ক্যামেরা লাগানো ছিল নাকি স্পাই ক্যামেরার কাজটা উনিই করতেন, আমি জানি না। তো সেই রকম কিছু ঘটনা আমার মায়ের ওপর অ্যাটাক করতো, মানে আমাকে মা যা বলতো ওরা আবার সেইটা নিয়ে আমার মায়ের সঙ্গে ঝগড়া করতো। তো আমি আপনার মায়ের সঙ্গে এই যে আপনার দাদা বা দাদার ওয়াইফ এই যে এরকম মিসবিহেভ করতেন, আপনি কি আপনার মা কি আপনাকে সবকিছু আপডেট করতে পারতেন? না, মা আমাকে সবকিছু আপডেট একেবারেই করতে পারতো না। আপনিও সব খবর পেতেন? সব খবর আমি পেতাম না, আমি সামান্য কিছু খবর পেতাম, তাও মা হয়তো একটু আড়ালে গিয়ে আমাকে বলতে পারতো।